ভাগ্নি? আমার কুবুদ্ধি তো তোমার কাছেই শেখা মাতুল। আসই সব তোমাকে আমি দেখে আসছি। হয় কি নয় করছে তোমার চুরি নেই, তাই বলে এতখানি আমি পারতাম না মেজু ভাগ্নি। এই আমাদের অশ্বরক্ষক ওই ধুন্ধুবিরামকে সাক্ষী সাক্ষী বড় ভাগ্নেকে বেমালুম বুঝিয়ে দিলে মা ভানুমতি আর ওই যুযুধান গিয়েছিল পাণ্ডবদের শিবিরে তার বিরুদ্ধে বিষ ঢালতে। শুধু কি তাই, যুযুধানের সাথে যে বৌদিতে একটা খারাপ সম্পর্ক সে কথা দাদা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আর সেই জন্যই তো যুযুধান রেগে দুজনকেই কারাগারে পাঠালে। হয়তো প্রাণদণ্ডও দিতে পারে। এছাড়ার উপায় ছিল না মাতুল। যুযুধান আর বৌদি যেভাবে দাদাকে নাচাচ্ছে তাতে ওদের কথা শুনে যে কোনোদিন দাদা ওদের হাতে ইন্দ্রপ্রস্থ তুলে দিত। আমি তোমার বুদ্ধির প্রশংসা করছি। তাহলে আমি তোমার যোগ্য শিষ্য হতে পেরেছি কিনা মাতুল? শিষ্য কি বলছো মেজু ভাগ্নি? আমি শপথ করে বলতে পারি এই হস্তিনার সিংহাসনের যোগ্য মহারাজ একমাত্র তুমি। না 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 না, সিংহাসনের লোক তো বাবার নেই মাতুল। সিংহাসনে দাদাই থাকবে। আমি শুধু স্বাধীনভাবে রাজ্য কাজ করে যেতে চাই। সে কি আমি আর জানি মেজু ভাগ্নি? তোমার ভক্তি ত্রেতা যুগের লক্ষণকেও যে হার মানিয়ে দেন। ওসব কথা থাক মাতুল। দেখো অমরাগে পুজোটা সারা হলো কিনা, আর আমরা কতক্ষণ এই প্রাঙ্গণে অপেক্ষা করবো? আমার অনেক আগে ছাড়া হয়ে গেছে মধ্যম গৌরব। তাহলে কি এতক্ষণ প্রসাদ খাচ্ছিলে অঙ্গরাজ? না, পাশে দাঁড়িয়ে আমি তোমাদের অমৃতবাণী শুনছিলাম। অঙ্গরাজ, ছি 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 ছি, এ তোমরা কি করলে দুঃশাসন? ভিন্ন চক্রান্ত করে মহারানী ভানুমতিকে আর যুযুধানকে তোমরা সখা কুরুরাজের বিষ নজরে ফেললে। তাতে তোমার দুঃখ হচ্ছে কেন মাতুল? ওরই তো দুঃখ হওয়ার কথা মেজো ভাগ্নে। এই প্রাগ জ্যোতিষপুরে লক্ষ্য ভেদ করে উনি তো রাজা ভগদত্তের কন্যা মানে আমাদের মহারানী ভানুমতিকে জয় করেছিলেন। শেষে বন্ধুর খাতির রাখতে সুযোধনকে তা দান করলেন। মা ভানুমতির উপরে এই অঙ্গরাজের যে আধাধি অধিকার। মাতুল, মনে রেখো মহারানী ভানুমতিকে আমি মাতৃজ্ঞানে পূজা করি। ওটা তোমার মুখের কথা বাবাজি, কে না জানে নারীর প্রতি তোমার একটু দুর্বলতা আছে। নইলে ওই দ্রৌপদীর স্বয়ংবর সভায় সে তোমাকে সুতপুত্র বলে কি অপমানটাই না করলে, তবুও কিন্তু তুমি তাকে ভুলতে পারোনি। এই লোকে বলে পুজোয় বসে এই অঙ্গরাজ নাকি দ্রৌপদীরই ধ্যান করে। নইলে আমি ভুলে যাব যে তুমি কৌরবের মাতুল। অঙ্গরাজ, আমরা এখানে ঝগড়া করতে আসিনি। যে জন্য এসেছো বলে বিদায় হয়ে বাধিত হবো। আমি গুপ্তচরের মুখে জানতে পারলাম যতবতী পাণ্ডবদের দূত হয়ে কৌরব সবাই আসছে। তাতে আমরা কি করতে হবে? তুমি হস্তিনার প্রবেশ পথে গিয়ে বলবে কুরুরাজ তার সাথে সাক্ষাৎ করবে না, ব্যাস। এই কাজটা তো তোমরা করতে পারো।
কৃষ্ণ আমাদের কথায় বিশ্বাস নাও করতে পারে। তুমি হচ্ছে দানবী। ও, সুতরাং আমাকে এই কাজ করতে হবে। অঙ্গরাজ বুদ্ধিমান। এ কি সকা দুর্যোধনের আদেশ? না মানে হ্যাঁ দাদাই তো। থাক, বুঝতে পেরেছি। বাসুদেব যখন আসছেন, আমি কৌরব সবাই গিয়ে তাকে ধুলো পায়ে ফিরিয়ে দেবে বাবাজি। না, সাদর অভ্যর্থনা করে বাসুদেবকে আমি কৌরব সবাই নিয়ে আসবো। কে এত স্পর্ধা তোমার? স্পর্ধা নয়, এ আমার কর্তব্য দুঃশাসন। কর্ণ তার বন্ধু পুররাজের আদেশে পান দিতে প্রস্তুত, কিন্তু তার ভাইয়ের আদেশ পালনে সে বাধ্য নয়। অর্থাৎ তুমি যুদ্ধ চাও না? যুদ্ধ না হলে তোমাই তো মঙ্গল দুঃশাসন। ভীমের প্রতিজ্ঞার কথা নিশ্চয়ই তোমার মনে আছে। তুমি আছো কি করতে? আমি নিয়েছি অর্জুনের ভার, কিন্তু ভীমসেনের হাত থেকে তোমার নিস্তার নেই। সে তোমার বক্ষ রক্ত পান করবেই করবে। ছি 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 ছি, কেন এলে কিছু ভাগ নেই? এই গায়ে গন্ডারের চামড়া না থাকলে এই অপমান কিছুতেই সহ্য করা যায় না। অপমানের প্রতিশোধ নিতে এই দুঃশাসন জানে। চলে আসো মাতন, আমিও দেখব এই কৌরবের কৃতদাস অঙ্গরাজের মাথায় এই রাজবধূ কতদিন থাকে। কেন ঝঞ্ঝাট বাঁধাচ্ছ বাবা? যুদ্ধ বাঁধলে তোমারই তো লাভ। এই কৌরবদের কিছু হলে হস্তিনার রাজমুকুটটা আমি তো তোমার মাথাতেই পরিয়ে দেব। সেদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে তোমাদের সহদেব তোমার জন্য তরবারিতে বাঁধবে। কে? সহদেব? শুনিয়ে রাখো বাবাজি, এই শকুনি যেদিন মরবে সেদিন এই পৃথিবীতে আর মানুষ থাকবে না। মানুষ ঠিকই থাকবে বাদল, থাকবে না তোমার মতন এই অমানুষ। বড় ভালো বলেছি। তবে কি জানো, আমি অমানুষ হলে তুমিও কিন্তু মানুষ নও, একটা কেতদাস। পিতা বিভা বসু কেন দিলে কর্ণের হৃদয়ে উচ্ছ্বাসা, কর্ণের দুর্মার আকাঙ্ক্ষা প্রাণপাত সাধনায় অর্জিত আমার বীরত্বের মূল্য কেউ দিলে না। সমাজের কাছে আমার শুধু একটাই পরিচয়, আমি অতি নীচ সুতপুত্র কৌরবের কৃতদাস, শুধুই কৃত। না অঙ্গরাজ, তুমি কৃতদাস নয়,